স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 17 জনের নামে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে 2 মাসের সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী 20 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার শুনানির আগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদের মধ্যে ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশের সাবেক আইজিপি সহ 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি আরও জানান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি এটা সত্যায়ন করেছেন, ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া যেতে পারে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, যা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। নির্বাচনের কোন রোডম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তের সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে সকল মানুষের মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদাকে যেন সম্মান করা হয় সে বিষয়ে জোর দিয়েছে ওয়াশিংটন। অসুস্থতার কারণে আগামী 21 ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গত পরশুর রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। এদিকে 21 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে, পরে সমাবেশের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এবছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছে। এদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এখনও 52 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী বছর দেশে অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলবে।
বৃহস্পতিবার রাজধানীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর এক অনুষ্ঠানে এসব তথ্য দেয়া হয়। এ সময় বক্তারা জানান, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৭১%। এমনকি নিপা আক্রান্ত মায়ের বুকের দুধেও ভাইরাস শনাক্ত হয়েছে। রোগ নিয়ন্ত্রণে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা। কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত আরও ৩ জন হাসপাতালে আছে। সকাল ৭টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জন চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশার যাত্রী। এদের মধ্যে সিএনজি চালক মনিরুল মান্নানের বাড়ি পেকুয়ার ধনিয়াকাটায়। এছাড়া চট্টগ্রামের হাটহাজারীর ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং তাদের এক শিশু সন্তান মারা গেছে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন, সিএনজিটি পেকুয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে হাজীবাজার এলাকায় বিপরীতমুখী ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। দেশের বাইরের খবর। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের 4টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারে হুমকি দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স NDC। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির আলোচনা চলার মধ্যেই ইসরায়েলি হামলায় ৩৮ জন নিহত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় উত্তরের শহর বেইত লাহিয়ার একটি বাড়িতে কমপক্ষে 10 জন নিহত হয়েছে। গাজা সিটি, কেন্দ্রীয় অঞ্চলের নুসাইরাত ক্যাম্প এবং মিশরের সীমান্তের কাছে রাফাতে পৃথক বিমান হামলায় 16 জন নিহত হয়েছে। উত্তর গাজার বেইত লাহনুনে বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগ দিয়েছে। ইসরায়েলি একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। ফিলিস্তিন 3 পর্যায়ের পরিকল্পনার রূপরেখা দিয়েছে, যার মাধ্যমে 45 দিনের মধ্যে গাজায় জিম্মি হওয়া বেসামরিকদের মুক্তি দেওয়া হবে। খেলার খবর। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এবার বাংলাদেশের লক্ষ্য টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা। সে লক্ষ্যে কাল কিংস্টনে ঢাকার সময় ভোর 6টায় স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারীরা। প্রথম 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর বাংলাদেশে টি-20 সিরিজ জয়। সৌম্য সরকারের চোটে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আসছে। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য পরাজয় ঠেকিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।